information তাহলে overall of the information জোড়া দেওয়া যাবে and we can join them and joining এর জন্য we saw one nice algorithm দুইটা জিনিস দেখছি overlap graph আর একটা কি deep growing graph আমরা দেখছিলাম যে overlap graph conceptually was easier but the problem with overlap graph was that the problem converted into Hamiltonian cycle problem which does not have any solution in polynomial time but fortunately একটু চেঞ্জ করে কি আমরা deep growing graph তৈরি করতে পারলাম যেখানে আসলে Euler path problem হিসাবে আমাদের প্রবলেমটাকে ডিফাইন করা যায় and we have a polynomial time algorithm for that and we have seen that right আজকে আমরা এটা দিয়ে কন্টিনিউ করব তার আগে আমরা একটু খুব toy level again toy level because we are not biologists so we're going to see how the DNA is sequenced later on when we will see RNA sequencing data we'll see that the same technique is used RNA এর সাথে DNA তো পার্থক্য আছে তাই না কি পার্থক্য totally complex new sets of nucleotides তাই না but then মিল আছে তো মিল হচ্ছে যে DNA যদি A থাকে তাহলে RNA তে কি A আসবে C থাকলে C আসবে G থাকলে G আসবে শুধু T এর জায়গায় আসবে কি U so there is a guy who is called RNA polymerase যে হচ্ছে কি এটাকে ট্রান্সক্রাইব করে তাই না রিভার্স ট্রান্সক্রিপশনের জন্য একটা এনজাইম আছে রিভার্স ট্রান্সক্রিপশন দুইটা কাজটা করে নেচারে আছে এবং উই ক্যান সিনথেসাইজ তাহলে আমি যদি আরএনএ ও ক্যাপচার করতে পারি এখন রিভার্স ট্রান্সক্রিপশন করলে কি ডিএনএ চলে আসবে দেন আই ক্যান রিড দ্যাট ইউজিং মাই সিকোয়েন্সার মেশিন সো সিকোয়েন্সার মেশিনে আরএনএ সিকোয়েন্স এবং ডিএনএ সিকোয়েন্স সিমিলার টেকনিক বাট আমরা আজকে একটু দেখবো যে আসলে ডিএনএ সিকোয়েন্স কিভাবে করে স্টিল ভেরি হাই লেভেল আমরা একটা দেখি যে বুঝতে পারা যায় কিনা সো লেটস লুক ইনটু দিস ডিএনএ সিকোয়েন্সিং জাস্ট খুবই মানে টয় লেভেল থেকে আমরা দেখবো এই জন্য এটা কোনো বুক রেফারেন্স নাই সো বেসিক্যালি আমি সো হিউম্যান জিনোম প্রজেক্ট যে প্রজেক্টটা স্টার্ট হয়েছিল 1987 দিস হিস্ট্রি ইউ ডোন্ট নিড টু রিমেম্বার দোজ আই এম জাস্ট ইনক্লুডিং দেম সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড how much time, how much effort, how many people were involved in this project. এই প্রজেক্টটা 1987 এ স্টার্ট করেছিল দেখেন ডিপার্টমেন্ট অফ এনার্জি নট NIH হেল্প না তাই না ভেরি ইন্টারেস্টিং এনার্জি আরেকটা প্রজেক্ট স্টার্ট করেছিল 1930 সালের দিকে ওটার নাম কি and we know the outcomes তাই না এনার্জি ওনারা এত ইন্টারেস্টেড কেন এটা কারণ human genome is supposed to be the core of everything right so that's why they were interested but anyway in 1989 eventually the project got approved initially ধারণা ছিল যে আমাদের হিউম্যান জিনোমের যে সাইজ আছে পুরোটা রিড করব সো ইট উইল বি ড্রাফট জিনোম এবং কষ্ট লাগবে তাই না তো ধারণা করা হচ্ছিল যে প্রত্যেকটা নিউক্লিওটাইড যদি আমরা রিড করতে পারি $1 দিয়ে তাহলে প্রজেক্টের সাইজ কত হচ্ছে $3 মিলিয়ন রাইট সো দ্যাট মাচ স্টিল ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি তাই না $3 মিলিয়ন এই যুগেও তো অনেক বড় টাকা বাট ওই তখন একটা এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ 3 বিলিয়ন বেস পেয়ার যদি আমি $1 পার বেসে করতে পারি তাহলে একটা হিউম্যান জিনোম আই ক্যান ডু দ্যাট ইন $3 মিলিয়ন টাকা খরচ করলে কি করা যাবে তাই না 1989 সালে এন্ড দেন they didn't know যে কতদিন এটা শেষ হবে physicists engineers computer scientists biologists chemists সবাই নো তার আগে সোফার আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস বলছিলাম যে ফার্স্ট অফ দ্য জিনোমস দ্যাট ওয়্যার সিকোয়েন্সড একটা ব্যাকটেরিয়াল ফাজ if you remember if you don't remember nothing to worry about ওই ফাজটা ছিল কি 5000 সাইজের এবং সেটা করেছিলেন কে স্যাঙ্গার ওয়াজ ইন ইউকে সো দ্যাট টাইম স্যাঙ্গার একমাত্র স্যাঙ্গারের যে সেন্টার ছিল স্যাঙ্গার সেন্টার ওইটাই ছিল সবচেয়ে বড় জিনোম সেন্টার বাট দ্যাট কুড অনলি ডু লাইক এরকম শর্টকাট সিকোয়েন্সিং করে ছোট ছোট রিড তৈরি করতে পারতো এবং সেটা খুবই টাইম কনজিউমিং ছিল এবং 1000 রেঞ্জে সিকোয়েন্সিং করা যেত নাও 1000 থেকে কি বিলিয়নে জাম্প করতে হবে সো দ্যাট ওয়াজ দ্য সেটআপ রাইট এন্ড এইখানে অ্যালগরিদমস বায়োলজিক্যাল টেকনিক্স সব ইনভলভ হতে থাকবে এবং একটা দেশ না কিন্তু নট অনলি ইউএস ইউকে ওয়াজ দেয়ার চায়না ওয়াজ দেয়ার জাপান ওয়াজ দেয়ার এভরি কান্ট্রি কোলাবোরেটেড
সো একটা রেস যদি আমরা স্টার্ট করতে চাই যে কে আগে করতে পারে, তো রেসটা শুরুতে হয় না আসলে 1990s যেটা হচ্ছিল সবাই ছোট ছোট ম্যাপ তৈরি করতো। ম্যাপ মানে হচ্ছে ছোট ছোট পেজ যেগুলো তারা রিড করতেছে, পুরো একটা রিড করতেছে, এগুলো থেকে তারা বোঝার চেষ্টা করে এটা কোন ক্রোমোজোম থেকে আসছে, কোন পার্ট থেকে আসছে, এবং অ্যাজ ইফ ওই ম্যাপগুলো পাজলগুলো জোড়া দিয়ে টোটাল জিনোমটা হয়তো পাওয়া যাবে। দ্যাট ওয়াজ সামথিং দে ওয়ার ট্রাইং। এখানে ফিজিক্যাল লিমিটেশন ছিল, কারণ এত ফাস্টার তৈরি করা যাচ্ছিল না, ছোট ছোট জিনিস তৈরি করতেছে। সো সবকিছু মিলে রেস তৈরি হওয়ার সম্ভাবনা একমাত্র তৈরি হয়েছে যখন 1995-এ TIGR was one of the centers যারা এই প্রজেক্ট থেকে ফান্ড নিয়ে বসেছিল, হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে। They completed the first bacterial genome ever, and look at the size of this genome, 1.8 million bases, and approximately they had like 2000 kind of genes. This is not bad, right? TIG যখন এটা পারলো, এবং you can see the name of the bacteria to understand কোন ব্যাকটেরিয়া, তাই না? It's an important bacteria. TIG যেটা করলো তারা, এবং TIG project was led by Craig Venter and Andrew Smith, নামগুলো মনে রাখার দরকার নেই, but this is something important. After this success, they declared that we are going to solve this, the human genome, by 2000s. And they came up with some faster algorithms and also faster techniques. Sanger sequencing এর যে আমরা Sanger sequencing, that is before the human genome project started, এটাকে বলি আমরা first generation sequencing. Now they are still using first generation sequencing machines, but এই যে নতুন যে টেকনিকগুলো আসবে এগুলো আসলে সেকেন্ড জেনারেশন অথবা নেক্সট জেনারেশনের জন্য পাথওয়েটা ক্রিয়েট করে দেয়। অলরাইট, সো 1998-এ আসলে রেসটা স্টার্ট হয়ে যায়। রেসটা ডিক্লেয়ার করে যে আমরা, এবং নতুন সিকোয়েন্সিং মেশিন তারা তৈরি করে, এবং তারা হচ্ছে একটা প্রফিট কোম্পানি যেটা নাম হচ্ছে সেলুলার জেনোমিক্স। TIG এর হচ্ছে একটা ইনস্টিটিউট ছিল, এর থেকে বের হয়ে তারা একটা কোম্পানি খুলে দেয়, স্টার্টআপ। That startup will create read the genomes for the people, right? এটা বিজনেস মডেল হিসেবে তারা চিন্তা করে। এইটার কারণে তাহলে এখন দুইটা গ্রুপ আছে, একটা একাডেমিক্স যারা হচ্ছে ইনস্টিটিউশন কাজ করে, ইউনিভার্সিটিগুলো, বার্কলি, জনস হপকিন্স, বা চায়নাতে শাংহাই ইউনিভার্সিটি, জাপানে আরো কিছু ইউনিভার্সিটি কাজ করছিল, ইউকেতে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আর একদিকে হচ্ছে প্রাইভেট কোম্পানি। আমরা এখন দেখতেছি যে এআই তে রেসটা কেমন হয়েছে, তাই না? At that time it became very severe between these two groups. একটা গ্রুপ হচ্ছে academicians, they are collaborating, আর একটা হচ্ছে এই কমার্শিয়াল ভেঞ্চারের লোকগুলা, রাইট? Both were running for one single goal, সেটা হচ্ছে কে আগে জিনোম অ্যাসেম্বল করতে পারে বা রিড করতে পারে। NIH এই ব্যাপারটা গুরুত্ব খুব ভালো বুঝে ছোট ছোট সেন্টারগুলোকে মার্জ করে বড় বড় সেন্টার তৈরি করতে পারে, কারণ NIH এর জন্য প্রেস্টিজ ইস্যু। NIH হচ্ছে গভর্নমেন্ট বডি, they are funding. এখন একটা কমার্শিয়াল অর্গানাইজেশনের কাছে তো হেরে যেতে পারে না NIH, রাইট? And Selena হচ্ছে 2000 এ কি করে, publish the sequence and publish the complete genome of fruit fly, আমাদের সেই প্রিয় ফ্রুট ফ্লাই ড্রসোফিলা মেলাগনোস্টা, যেটা খুব দ্রুতই আম পচে গেলে যে তৈরি হয় এবং খুব দ্রুত মিউটেট করতে থাকে। এটার একটা রেগুলেটরি মোটিভ আমরা দেখছি, তাই না? রাইট। এবং তারা দেখাতে থাকে কি আসলে আগের তুলনায় কি 20x লার্জার স্কেলে করা যাবে, ওই শর্টকাট অ্যাসেম্বলিগুলো এখন আরো ভালো হয়ে গিয়েছে। এবং তারা ডিক্লেয়ার করে যে 2001 এর আগে তারা এটা করে ফেলবে, সেলেরা এটা ডিক্লেয়ার করে ফেলে। সো দিস গাই ইজ ফ্রম দ্য ফাউন্ডার অফ সেলেরা জেনোমিক্স। NIH যেটা করে তারাও বলে যে আমরা 2001 এর মধ্যে শেষ করে দেব। বিল ক্লিনটন was probably the president that time of United States. He tried to make some, এবং ইউকে তে সম্ভবত তখন ব্লেয়ার ছিলেন, টনি ব্লেয়ার। সো দে বোথ কেম আপ উইথ অ্যান আইডিয়া যে ভাই এটা ডিভাইড করার দরকার নাই, কারণ এটা পলিটিক্যাল ইস্যু, রাইট? সো কেননা আমরা একসাথে কাজ করতে পারি। সো দে ট্রাই টু মার্জ দেম, একটা মিডিয়েট দেম, যে একসাথে একটা পেপার করা যায় কিনা, কিন্তু এইটা আসলে হয় নাই। শেষ পর্যন্ত দুইটা পেপারই লিখে, একটা লিখে হচ্ছে সেলেরা থেকে, আর একটা আছে হচ্ছে NIH থেকে। অর্থাৎ NIH তো আসলে একা না, অনেকগুলি ইনস্টিটিউশন। সো ইভেন্চুয়ালি দুইটা পেপার লেখা হয়েছে। সো একটা নেচারে দ্য হিউম্যান জিনোম, আর একটা হচ্ছে সায়েন্সে। সো সায়েন্সে যেটা ছিল এটা হচ্ছে NIH, আর সেলেরা লিখছিল হচ্ছে নেচারে। সো দ্য ফার্স্ট ড্রাফট হিউম্যান জিনোম ওয়াজ পাবলিশড ইন 2000, দ্য ইয়ার 2000। নিউ ইয়র্ক টাইমসের যে পত্রিকার পাতাটা আমরা দিয়েছিলাম না, ওই দিনের পত্রিকার হেডলাইন ছিল
ফার্স্ট হিউম্যান জিনোম ওয়াজ সিকোয়েন্সড। তো ওই ডেটটার একটা সিগনিফিকেন্স হচ্ছে ওই জায়গাতে। বাট এনিওয়ে দিস হেল্প, রাইট? তো এটা হচ্ছে ড্রাফট জিনোম ছিল, যেটা পরবর্তী আরো 4-5 বছরে মোটামুটি আরো এরর ধরে একটা মোটামুটি একটা রেফারেন্স জিনোম, হিউম্যান জিনোম পাওয়া গিয়েছে 2005-06 দিকে, রাইট? কিভাবে এই সিকোয়েন্সিং টেকনোলজিগুলো কোথায় আসলো, এবং এরপরে ফার্স্ট জেনারেশনের পরে যে টেকনোলজিটা আসলো এটার নাম হচ্ছে এনজিএস বলি আমরা। এনজিএস মানে হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। তখন ভাবছিল যে এটা খুব সুন্দর নাম হয়েছে, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, সেকেন্ড জেনারেশন সিকোয়েন্সিং। তারপরে স্যাঙ্গার সিকোয়েন্সিং এর বদলে নতুন টেকনোলজি। আজকে আমরা কিছুটা সময় দিব এই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং কিভাবে কাজ করে এটা বোঝার জন্য। This is related to genome assembly that we are seeing, but eventually we now have third generation sequencing, যেখানে সিকোয়েন্সিং রেটগুলি আরো বড় হয়েছে, এরর প্রোন হয়েছে। এটা আমরা এরর প্রোন, স্টিল ইটস এরর প্রোন। So how is that helping, right? যেখানে একটা এটা ওই সায়েন্সের ওই পেপারটা থেকে নেওয়া এই ফিগারটা। সায়েন্সের ওই পেপারে ওরা দেখিয়েছে যে অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ইজ দ্য সাইজ অফ আওয়ার জিনোম, 3 বিলিয়ন পেয়ার, তাই না? 3 বিলিয়ন বেস পেয়ারস। হাউ মেনি জিনস ডু উই হ্যাভ? জিন টার্মটা কিন্তু আরো 100 বছর 150 বছর আগে থেকে মানুষ ব্যবহার করে। দেয়ার অ্যান আইডিয়া যে কিছু একটা আছে যেটা হচ্ছে আমাদের ফেনোটাইপকে কন্ট্রোল করে। Later they understood that this is part of my DNA, and basically region of DNA. So it's a string that we call gene. How many genes do we have? An estimate করা যায়। So when the first genetic gene was identified, তখন তারা জাস্ট একটা সিম্পল টেকনিক ইউজ করছে। That's a very interesting technique. একটা নিউক্লিওটাইড, তাই না? একটা নিউক্লিওটাইডের ওজন কত? Some nanogram or something, আরো ছোট হতে পারে। So they try to calculate the weight of that gene, just যোগ করে করে, and then they try to calculate the weight of the chromosome, whole chromosome. ভাগ করলে কি number of genes হওয়ার কথা না? That was a very crude estimate, and that crude estimate was how much? 1964 এ ফার্স্ট একটা অদ্ভুত পেপার ছিল এটা নিয়ে, the estimate of number of genes in human chromosomes. That was kind of কত? 6 billion or something. Eventually আস্তে আস্তে আমরা দেখলাম যে পুরো ডিএনএ তো আসলে কি জিনে ভরা না, তো there are some other materials as well. So eventually the number didn't converge, but still the scientists think that is something between around 20,000 ish. 25 এর নিচে খুব দ্রুত হচ্ছে 25 এ যখন এই পেপারটা পাবলিশ হয়, সায়েন্সের পেপারটা, সেখানে তাদের অ্যাপ্রক্সিমেটলি দে conjectured that it will be 25,000. But now এখন আমরা জানতে পারতেছি যে এটা somewhere near 18k থেকে 22k এর মধ্যে। একটা প্রবলেম দেওয়া আছে আমাদের প্রবলেম সেটের মধ্যে। এখানে বলা হচ্ছে যে নাম্বার অফ প্রোটিনস দ্যাট হিউম্যান সেলস জেনারেট, এটা সংখ্যা কত? মিলিয়নস, বাট তার জিনের সংখ্যা কত? অনেক কম। দিস আর কোডিং জিনস, রাইট? তারপরে এই প্রত্যেকটা জিন কি প্রোটিন তৈরি করে। তাহলে কিভাবে এই 22,000 জিন 100k protein তৈরি করে? Alternative splicing. So these genes are again comprised of exons and introns. So কি হয়, ইন্ট্রন গুলা বাদ চলে যায়, তখন এই যে এক্সন গুলি আছে তারা কি বিভিন্ন রকমের কম্বিনেশন দিতে পারে, এবং কম্বিনেশন গুলাকে আবার গাইড করে কি ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর তৈরি করে কি আবার জিন। ইন্টারেস্টিং, তাই না? তারপরে মানে মাস্টারই আছে এখানে, তাই তো? কোন একটা ডিজাইন আছে এই। সো লুক এট দ্য ডু ইউ নো অ্যাবাউট দিস মুরস ল? মুরস ল জানা আছে আমাদের? মুরস ল কি বলে? সেমিকন্ডাক্টরে মুরস ল কি বলে? আজকে যে জিনিসটা আছে উইদিন নেক্সট 18 মান্থস এটা পারফরম্যান্স ডাবল হয়ে যাবে, প্রাইসও কি হবে, তাই হচ্ছে না? And look at biology. বায়োলজিতে মুরস ল অনুযায়ী যদি আগাতো তাহলে আসলে এইখানে আসতো, তাই না? তারপরে একটা জিনোমের কস্ট আমরা এখানে দেখছি যে 2022-23 থেকে একটা জিনোমের কস্ট কত? $1,000। বাট মুরস ল ফলো করলে এটা কি $100k লাগতো, তাই না? মুরস লকে ডিফাই করে এতটাই এগিয়েছে জিনিসটা, তাই না? So yes, this is taken from 2023 or something. এখন কি আরো করতেছে এবং আরো নতুন জিনিস তৈরি হচ্ছে।
Alright, ঠিক আছে? So we have understood this history was needed because এই যে রেসটা ছিল that eventually helped us. Personalized medicine, cancer genomics, সব জায়গায় কি এগুলোর এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। So now let's try to understand how MGS works. কারণ লাস্ট ক্লাসে আমরা যে কেমারগুলো দেখছিলাম they were perfect কেমার্স, তাই না? ওখানে কোনো এরর ছিল না। আসলে বাস্তবে আমরা এই ধরনের কেমার পাই না, রিডগুলা এররস হয়। So why the errors happen and how this is sequenced, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো বেসিক্যালি যেটা হয়, আমাদের খুব স্মল স্যাম্পল নেওয়া হয় সেল, এবং ওই স্যাম্পলের মধ্যে কি প্রচুর মিলিয়নস অফ সেল থাকে। সেখান থেকে আমরা ডিএনএ গুলোকে আলাদা করে ফেলি, আলাদা করে এগুলোকে ছোট ছোট পিসে ভাগ করে ফেলা হয়। কেমিক্যাল সিস্টেম আছে, এগুলো আমরা ভাগ করে ফেলতে পারি। ভাগ করার পর একটা স্লাইডের মধ্যে দেখে টেমপ্লেট হিসেবে দাঁড় করে দেওয়া হয়। এই স্লাইডটাতে আমরা দেন অ্যাড করতে পারি ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ কি করে? কপি করে। এটাকে আমরা চিনতাম না। ডিএনএ পলিমারেজ কই পাবো? I can synthesize or I can collect DNA polymerase. It's possible to synthesize. এখন কিন্তু ডিএনএ সিনথেসিস করা সম্ভব। সেখান থেকে খুব সহজে এই পলিমারেজ বানানো ফেলা যায়। তো আমরা ডিএনএ পলিমারেজ ছেড়ে দিব। ডিএনএ পলিমারেজ কি করে? সেলের ভিতরে কি করে সে? যখন একটা সি পায়, সেই সাথে কি একটা জি অ্যাড করে দেয়। এই জিটা সে কই পায়? জি কই পায়? জি এর একটা সাপ্লাই আছে তার মানে। সাইটোপ্লাজমের মধ্যে জি এর একটা সাপ্লাই আছে। এই সাপ্লাই তাহলে আমাকে দিতে হবে। আইডিয়াটা হচ্ছে আমি ডিএনএ পলিমারেজ অ্যাড করব এবং আমি I'll provide the supply of A, C, G and T. So DNA polymerase will try to bind somewhere here. এবং সে দেখতেছে এখানে কি আছে? G. তাহলে সে এনভায়রনমেন্ট থেকে তার চার ধরনের অপশন আছে, সে একটা C কে এখানে অ্যাড করে দিবে। সিকোয়েন্সার বা রিডারকে টের পাইতে হবে যে সে কি করবে, সে কাকে অ্যাড করবে। এটা বোঝার উপায় এ অ্যাড করলো, সি অ্যাড করলো, জি অ্যাড করলো, নাকি টি অ্যাড করলো, বোঝার উপায় কালার ফ্লুরোসেন্ট নিউক্লিওটাইডস তৈরি করা হয় সিনথেটিক্যালি, সো দ্যাট যখনই এরা অ্যাড হবে একটা কালার এমিট হবে। আর এরপর থেকে যদি দেখতে শুরু করি তাহলে দেখতে পাবো কখনো লাল, কখনো নীল, কখনো হলুদ, কখনো সবুজ, চারটা কালার যদি চিন্তা করি, রাইট? তো শুনতে না, বাট দ্যাটস হাউ ইট ওয়ার্কস। যখনই একটা ডিএনএ কে সে নিউক্লিওটাইড ক্যাপ করে, সাথে সাথে কালার চলে আসে। ওই কালারটাকে উপর থেকে রিড করতে হয়। কালার রিড করা তো আসলে ক্যামেরা অর ফিজিক্যাল মেথডে খুব এটা কোনো কিছু কি না। সো উই ক্যান রিড দ্য কালারস এন্ড এইভাবে আস্তে আস্তে ও আগাবে, সাথে সাথে সে হচ্ছে ছবি নিতে থাকবে এবং কালারগুলি আসতে থাকবে। তো দোজ কালারস উইল টেল মি হোয়াট নিউক্লিওটাইড হ্যাজ জাস্ট বিন বাউন্ড টু দ্য টেমপ্লেট স্ট্র্যান্ড। টেমপ্লেট হচ্ছে যেটা এখন দাঁড়ায় আছে। আমার তো টেমপ্লেট একটা না, তাহলে আমার টেমপ্লেট অনেকগুলি। সো সবগুলো টেমপ্লেটের মধ্যে কি আমি ডিএনএ পলিমারেজ অনেকগুলো ছেড়ে দিব এবং ডিএনএ পলিমারেজ এনভায়রনমেন্ট থেকে ফ্লুরোসেন্ট নিউক্লিওটাইড একটা একটা করে অ্যাটাচ করতে থাকবে এন্ড ইট উইল ইনক্রিজ দ্য কপি ডিএনএ স্ট্র্যান্ড। তাহলে সে আসলে আমাকে যেটা দিচ্ছে ওটা কি অরিজিনাল ডিএনএ দিচ্ছে না রিভার্স কপি দিচ্ছে? বাট এটা খুব সহজেই আমি কমপ্লিমেন্ট করা দিতে পারি। সো হিয়ার ইজ দ্য আইডিয়া, what I can do here. এখানে ফুল স্ক্রিন করি, তাহলে অ্যানিমেশন মতন মনে হইতে পারে যদি অ্যানিমেশন না। So here, স্লাইডের উপরে কতগুলি টেমপ্লেট, তাই না? And templates have colors, means they are different nucleotides. তাহলে এখানে এবং অনেক টেমপ্লেট আসলে এটার উপরে দাঁড় করানো যায়, মিলিয়নস অফ টেমপ্লেটস দাঁড় করানো যায়। আমরা কিছু সাপ্লাই দিব, এটা লেগো ব্রিক দিয়ে দেখানো হচ্ছে, তাই না? জাস্ট সহজ করার জন্য। So environment we have different types of fluorescent nucleotides. And this guy here, DNA polymerase, এরাও কি সংখ্যায় অনেক, এদেরকে আমি ওই স্লাইডের মধ্যে দিয়ে দিব। তাহলে এক একটা DNA polymerase গিয়ে বাইন্ড করবে স্লাইডের একদম বেস থেকে, গ্রাউন্ড থেকে এবং এনভায়রনমেন্ট থেকে একটা একটা করে নিয়ে এসে কি বাইন্ড করতে শুরু করবে। যেমন প্রথমে বাইন্ড করবে, রাইট? তিনটা বাইন্ড করছে, কিসের উপর বাইন্ড করবে? কমপ্লিমেন্টারি। সি হলে জি, এ হলে টি, টি হলে এ, এন্ড সো অন, রাইট? প্রত্যেক কিছু
ছবি নিলাম, ছবি দিয়ে ফেললাম, তাহলে ছবিতে আসলে কি একটা লাল আর একটা ব্রাউন একটা ব্রাউন আর অরেঞ্জ মানে অরেঞ্জ কালার। তো এখানে বুঝতে পারছি যে কোন তিনটে পাওয়া গেছে, রাইট? দেন টার্মিনেটর চলে যাবে, দেন দ্য নেক্সট সাইকেল, তারপরে সাইকেলে আবার DNA polymerase again it will bring some of the nucleotides which are fluorescent from the environment and again bind it to the আস্তে আস্তে কেটে বের করতেছে, আবার ছবি দিলাম, আবার টার্মিনেটর রিমুভ হবে, তারপরে একটা এক ধরনের সিনক্রোনাইজড ম্যানারে কি DNA polymerase তার কাজ করতে থাকবে আর আমি কি আস্তে আস্তে ছবি দিতে থাকবো। ছবিতে আসলে কি আসে? Intensity of light, right? Intensity of light. So it will have the intensity of light. How much intensity does that have? এবং intensity of base করে কি তাকে বলতে হবে যেটা কোন কালার ছিল, আর যে কালারটা সেটাকে একটা বেজের সাথে ম্যাপ করা আছে। So I have to call যে এই বেসটা এরকম ছিল, either C, D, A or T. নেক্সট সাইকেলে ডিফারেন্ট, তারপরে সাইকেলে আবার ডিফারেন্ট, এইভাবে সে আগাতে থাকে, তাই না? সো এই যে সাইকেল ওয়াইজ সে রিড করতেছে, তো সাইকেল তো রিড করে থাকে, তাহলে ওই যে আমি একই জায়গা থেকে কি ফার্স্টে ইয়েলো, তারপর গ্রিন, ব্লু, গ্রিন এন্ড সো অন, রাইট? তাহলে আস্তে আস্তে কি প্রত্যেকটা স্ট্র্যান্ডের জন্য, টেমপ্লেটের জন্য আই নাও নো দা রিভার্স কমপ্লিমেন্ট অফ দা অরিজিনাল ডিএনএ। তাহলে রিভার্স কমপ্লিমেন্ট করলে কি অরিজিনাল ডিএনএটা পেয়ে যাবো আমি? দ্যাটস হাউ ইট ওয়ার্কস, রাইট? এই যে আমরা করে ফেললাম, করে ফেলে এখন যেটা পাচ্ছি এটা কমপ্লিমেন্টই কি আমাকে বলে দিবে যে কোন ডিএনএ হচ্ছে। হাই লেভেল থেকে মোটামুটি বোঝা যাচ্ছে, তাই তো? নাও এরর কেন? এরর কেন? আর কোথায় মিউটেশন করবো? আচ্ছা, ইয়েস, এটা তো আছে। এর বাইরে আরেকটা কমন এরর আছে, সেটা হচ্ছে এই যে এতগুলি ডিএনএ পলিমারেজ কাজ করতেছে, সাম মাইট বি ফাস্টার দ্যান দ্য আদার্স। যদিও টার্মিনেটরে দিয়ে রাখছি যাতে সিকোয়েন্স মানে মোটামুটি ফ্লিপ ফ্লপের মতন যাতে করে নির্দিষ্ট সময় পর পর হয়, বাট স্টিল সাম মাইট বি ফাস্টার দ্যান আদার্স। তাইলে কেউ লিড করলে কেউ কি ল্যাগ করবে। দ্যাটস ওয়াই দেয়ার আর এরর্স। পুরো একটা স্ট্র্যান্ড হয়তো আগে গেল, পুরো একটা স্ট্র্যান্ড হয়তো পিছিয়ে গেল, এটা একটা এররের একটা সোর্স। এই সোর্সটাকে দূর করার জন্য সবচেয়ে কমন যে টেকনিকটা, এটার নাম হচ্ছে RT-PCR। হ্যাভ ইউ হার্ড অফ RT-PCR? করোনা সময় টেস্ট করেছে। কি করে RT-PCR এ? রিভার্স ট্রান্সক্রিপ্টোমেজ পলিমারেজ চেইন রিঅ্যাকশন। না মনে হয় তোকে এটা কি করে? পলিমারেজ চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশন মানে হচ্ছে একটা রিঅ্যাকশন যেটা হচ্ছে বারবার চলতে থাকে। ও যেটা করে এটা খুব সিম্পল আইডিয়া। এটা হচ্ছে ওই রিভার্স ট্রান্সক্রিপশন করে সে হচ্ছে একটা জিনিসের অনেকগুলি কপি তৈরি করতে থাকে। অনেকগুলি কপি তৈরি করার সুবিধা কি? আমার যদি একটা স্ট্র্যান্ড থাকে তাহলে ওইটা স্লো বা ফাস্ট হয়ে গেলে কি আই লস এভরিথিং। তারপরে যদি এখানে একটার জায়গায় 100টা স্ট্র্যান্ড থাকে তাহলে এই 100টার মধ্যে যদি পাঁচটারও হয় বাকি 95টা কি কারেক্ট কালার দিবে আমাকে। সো ইন এন এভারেজ আই উইল গেট দ্য কারেক্ট কালার। মেক সেন্স? স্টিল এরর। তারপরও দেখা যায় যে তারপরে কি একটা মিক্স অফ কেউ আগে থাকবে কেউ পিছিয়ে থাকবে, এখান থেকে মিক্স অফ কালারস আমি পাবো। সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে আসলে সেকেন্ড জেনারেশন যে সিকোয়েন্সিং মেশিনগুলো সেগুলো আমাকে পুরো একটা কালার দেয় না, সেই কালারের ইন্টেন্সিটিগুলি বলে দেয়। সি এর কত হবে, জি এর কত হবে, এ এর কত হবে, টি এর কত হবে। আমাকে ডিসাইড করতে হয় এগুলো থেকে কোনটা হবে আমার নিউক্লিওটাইড। সাধারণত কোনটা হওয়ার কথা যেটার ইন্টেন্সিটি বেশি সেটাই তো কাইন্ড অফ প্রবাবিলিটি মতো। তো ম্যাক্স ইজ দ্য আইডিয়াল সিচুয়েশন, যেটা ইন্টেন্সিটি সবচেয়ে বেশি ওটা আমরা নিব। তো বেস কলিং বলে, এটাকে বলা হচ্ছে বেস কলিং। হোয়াট ইজ বেস কলিং? বেস কলিং ইজ আফটার ইউ আর গেটিং দোজ ইন্টেন্সিটিস, হাউ ডু ইউ নো হুইচ বেস ওয়াজ দেয়ার। বেস কলিং এর সবচেয়ে বেসিক টেকনিকটা কি? ম্যাক্স অফ অল দ্য প্রবাবিলিটিস। বাট ক্যান উই ইমপ্রুভ দ্যাট? We can, using the recent techniques like LSTM or bidirectional LSTM, যেগুলো সিকুয়েন্সিয়াল ডেটার উপরে মেশিন লার্নিং কাজ করে না, কেউ আগায় যায় কেউ পিছায় যায়, পুরোটাকে সে ক্যাপচার করতে পারে। সো ইউ ক্যান ডিভাইস নিউ বেস কলার্স which can use transformer based models or whatever you have. Previously support vector machine use করতো, সেগুলোতে মোটামুটি 80% টাইপের একুরেসি দিত। ম্যাক্স কলার 60% টাইপের একুরেসি দেয়। দ্যাট মিন্স এখানে কি এই যে এররগুলো কেন হচ্ছে এবং এররগুলো কি শুরু থেকে বেশি হয় না শেষ থেকে বেশি হয়? হোয়াট ইজ ইউর আইডিয়া? শেষের দিকে বেশি হবে, কারণ শুরুর দিকে তো একটু হলেও সিনক্রোনাইজ থাকে।
will see today যে আসলে এই জিনিসটা সত্যি কিনা। Make sense? So that was the idea. আমরা জাস্ট ওভারঅল হাই লেভেল থেকে দেখলাম যে কিভাবে কাজ করে। So basically এররটা কেন হয়? এররটা এই কারণে হয় যে আমরা এরর যাতে না হয় আমরা এর জন্য কি করি? ক্লাস্টার তৈরি করে দিই আরটিপিসিআর এর মাধ্যমে। বাট স্টিল কিছু কিছু কি আগে যায়, কিছু কিছু কি পিছিয়ে যায়। এই কারণে আমরা একটা ইন্টেন্সিটি পাই না। আমরা কি এটা মিক্সড অফ, বাট এখানে বোঝা যাচ্ছে এটা ব্লু হওয়ার কথা। সো আমরা এখান থেকে একটা যে রিডগুলো আমরা রিড করি সেখানে আমরা একটা কোয়ালিটি নামে একটা জিনিস আমরা পাই। আমরা যখন রিডগুলোকে পাই, এই সিকোয়েন্সিং মেশিন যখন রিডগুলো দেয়, রিডগুলো কি কেবার হওয়ার কথা, তাই না? এটা সার্টেন লেন্থের কেবার। একটু পরে আমরা দেখবো যে এই রিডগুলো দেখতে কেমন। সাথে সে আরেকটা জিনিস দেয়, এটা হচ্ছে কোয়ালিটি সম্বন্ধে একটা ধারণা দেয়। The quality is defined by this idea. Quality equal to minus 10 log 10p. What is p? P is the probability that this base call was correct. What was base call? চারটা ইন্টেন্সিটি ছিল, চারটা থেকে একটাকে সে সিলেক্ট করেছে। নেক্সট কলার আপাতত যদি আমি ধরি, তাহলে এটা প্রবাবিলিটি সে কিভাবে ডিফাইন করে? ইন্টেন্সিটি যদি কোনো একদিকে বেশি হয় তখন কি সে ধরে নেয় যে এটা বেশি কারেক্ট নাকি? এনট্রপির মধ্যে যে জিনিসটা প্রবাবিলিটি থেকে আসছে, যেমন সব 0.25 হয়, তার মানে কি সবার ইন্টেন্সিটি সমান ছিল, তখন আমি কি ধরে নেব যেটা এরর হওয়ার সম্ভাবনা বেশি। সো এটা যদি একটা 1 এর চেয়ে ছোট সংখ্যা লগ মিলে কি এটা নেগেটিভ হয়ে যাবে। সো নেগেটিভ এর সামনে কি দেওয়া আছে? পজিটিভ। নেগেটিভ দেওয়া দুটো মিলে কি একটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটা যত বড় হবে তত কি কোয়ালিটি খারাপ নাকি? বুঝা যাচ্ছে? সো যত ছোট হবে তত কি তার এরর হওয়ার সম্ভাবনা বেশি, যত বড় হবে তত এরর হওয়ার সম্ভাবনা কম। রাইট? সো ইফ দিস ইজ দ্য সিচুয়েশন হিয়ার, তবে এটা সহজে বের করা যেতে পারে। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে যে আমার এখানে ওই যে 3টা গ্রিন ছিল আর হচ্ছে মানে টোটাল 3টা গ্রিন ছিল এবং আমি 3টা গ্রিন থেকে আমি কল করেছি কি, তার মানে কি 3/9, তার মানে এররের সংখ্যা কি 1/3। সো এখান থেকে প্রবলেমটা আসতে পারে। সো ডিপেন্ড অন হোয়াট আই হ্যাভ কল, মানে আমার তো চারটাই কল করার সুযোগ ছিল, কোনটা কল করেছি। সো ফাইন আমরা আচ্ছা এররের সোর্স তো বোঝা যাচ্ছে, বিকজ সাম অফ দ্য স্ট্যান্ডস উইল বি লিডিং, সাম অফ দ্য স্ট্যান্ডস উইল বি ল্যাগিং। আমরা একটু এখানে চলে যাই। উই আর মোস্টলি ফ্যামিলিয়ার উইথ পুল আপ, রাইট? দেখা যাচ্ছে, দেখা যায় পিছন থেকে আরো বড় করতে হবে, তাই না? নাও এখন দেখা যাচ্ছে? আচ্ছা আমি একটু এখানে বসি, কারণ তাহলে আমার এটা ট্রাভার্স করতে একটু ভালো ঝামেলা হচ্ছে। বলেন। সো জাস্ট আমরা খুব কুইকলি কিছু ডেটা রিড করে দেখি যে আসলে এই কোয়ালিটি রিড এগুলোর মানগুলো কি কেমন। তো এখানে আমরা স্ট্রিং ম্যানিপুলেশন করব। পাইথন তো মোর লেস আমরা ফ্যামিলিয়ার, তাই না? তো আমি পাইথনের সময় দিচ্ছি না, জাস্ট স্ট্রিং, দেন আমি লেন্থ দেখেছি, আমি আগে গেলাম। So it's just a string. We know about how to index the strings, right? তাহলে জাস্ট স্কিপ করতেছি এগুলোকে। পাইথনে কনফিগ করা খুব সহজ, তাই না? এগুলো আমরা সামনে ইউজ করব। Suffix prefix is not easy, right? So I'm just going to skip this. Indexing, we know all about these things. Join করা যায়। For example, এই চারটাকে আমি জয়েন করতে চাই, I can easily do that. So I'm just skipping this thing. Random মডিউলটা আমরা একটু দেখি। র্যান্ডম মডেলকে ইমপ্লিমেন্ট করলাম, আমি বললাম যে ভাই তুমি এই চারটা থেকে একটা সিলেক্ট করো। Why I am doing this? Because I am going to generate some random sequences. Alright? তাহলে যদি বারবার করি তাহলে একবার কি এক একটা করবে এবং ইউনিফর্মলি করবে। যেহেতু এখানে চারটা দেওয়া আছে, চারটার মধ্যে সেই ইউনিফর্মলি সিলেক্ট করতে হবে। তাহলে আমরা একটা র্যান্ডম স্ট্রিং সিলেক্ট করি, যেটা রেঞ্জ হবে কি 10 লেন্থ। পিছনের রো থেকে দেখা যাচ্ছে এটা পড়া যায়? আমার চোখে তো খুব খারাপ, আমি বলতে পারি। এক্সেস আর প্রত্যেকবার যদি ক্রিয়েট করি প্রত্যেকবার কি উইন্ডোটা পাওয়া উচিত না? অলরাইট। আচ্ছা তাহলে আমরা যদি আমরা চিন্তা করি লংগেস্ট কমন প্রিফিক্স বের করব দুইটা স্ট্রিং এর মধ্যে s1 এবং s2, সেটা তো মনে হয় আমরা পরে সময় ছোটবেলায় করেছিলাম, তাই না? সো আই ক্যান ডু দ্যাট। সো
সো এই যে এখানে কল করতে যখন এটার মধ্যে প্রিফিক্স রাইট প্রিফিক্স মানে হচ্ছে সামনেরটা তাহলে প্রিফিক্স হচ্ছে এসিসি ওয়ার্ডস আচ্ছা ম্যাচ এই ম্যাচ জিনিসটা আমরা ইউজ করেছি না ফার্স্ট ক্লাসে if two of the strings are same or not তাহলে s1 আর s2 সেম হবে না যদি তাদের লেংথ সমান না হয় অথবা প্রত্যেকটা পজিশনে কি সেম হইতে হবে তাই না না হলে কি ফলস আদারওয়াইজ কি ট্রু সো এসসিজিটি এসসিজিটি দিলেই তাহলে কেবলমাত্র কি ট্রু পাওয়া যাবে তো খুব সহজে কি এটাকে আমরা হ্যামিং ডিসটেন্সে কনভার্ট করতে পারবো না জাস্ট কোন জায়গাতে ম্যাচ করলো না ওই জায়গাতে একটা কাউন্টার বসাই দিব এন্ড কুইকলি কি হ্যামিং ডিসটেন্স চলে আসবে অলরাইট কিন্তু আগে আমরা পাইথন শর্টকাট আছে বাট এটা খুব সহজে এটা ফাংশন চালু করে রিভার্স কমপ্লিমেন্ট বের করার জন্য একদম দিস ইজ নাথিং রাইট ভেরি সিম্পল যে আমরা জাস্ট একটা কি বলে রাখছি ডিকশনারি বানিয়ে রাখছি এবং s1 থেকে আমি একটা প্রত্যেকটা পিক করে করে দেখতেছি যে ওয়েদার জাস্ট রিপ্লেস করে দিচ্ছি রাইট এইবার আসল কাজ আসলে সো হিয়ার ইজ এ জিরো আমি এটা করতে চাই Yes, but it's only a computer string. It's not a real virus. Okay? So এটা মানে ভাইরাস নাম দেখে মনে ভয় পেয়ে গেছে আচ্ছা ঠিক আছে এটা বোকা তাহলে একটা দেখুন নোটপ্যাড দেখুন so this is a common format of genomes প্রথম যে লাইনটা এই লাইনটাতে থাকে এরকম একটা গ্রেটার দ্যান সাইন স্টার এই লাইনে ডেসক্রিপটর থাকে যে এটা মেটাডেটা কিসের জিনোম বা এটা কি আদৌ জিনোম নাকি এটা রিড নাকি এটা একটা প্রোটিন এটা বলা থাকে তো এখানে মোটামুটি বোঝা যাচ্ছে এটা হচ্ছে ওই যে ফার্স্টটা বলছিলাম না দ্য ফার্স্ট ফাজ দ্যাট হ্যাজ বিন এভার সিকোয়েন্সড সেই ফাজের একটা কমপ্লিট জিনোম এটা তবে এই ফাইলটার মধ্যে পুরো ফার্স্টে আছে 5000 কত ছিল না পুরোটা সাইজ ফ্রম স্টার্ট টু 10 সো দিস ইজ এ কমপ্লিট জিনোম অফ এ স্মল ভাইরাস ভাইরাসটা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস দ্যাট মিন্স ফাজ মানে হচ্ছে সামথিং দ্যাট কিলস এই ভাইরাসটা কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করা অলরাইট তাহলে এটা এখন মনে হয় এই মডেল থেকে পড়ার ট্রাই করে যেতে পারে রাইট তো আমরা পড়ার চেষ্টা করি খুলে ফেললাম রিড লাইনস এই মোটামুটি পড়া যাচ্ছে যাচ্ছে তো বাইট অ্যারে হিসেবে পড়ছে এটাকে আমরা আরেকটু স্মার্টার ওয়েতে পড়ে ফেলি একটা স্ট্রিং এর মধ্যে লিখে নিলাম স্ট্রিংয়ের নাম কি জিনোম তো আমরা জিনোমটাকে কল করলাম এখন মোটামুটি জিনোমের মধ্যে পুরোটা পড়া হয়ে গেছে তাই না তাহলে জিনোমের সাইজ দেখি জিনোমের প্রথম 100টা জাস্ট ফার্স্ট পিক করলাম প্রথম 100টা তাহলে জিনোমের সাইজ দেখি 48,502 না এটা প্রথমটা না এটা 5 হচ্ছে প্রথমটা আচ্ছা তাহলে এখন এখানে দেখি যে আমাদের এটা কাজ কি 300 কাজ কি নিউক্লিওটাইড কাউন্ট করে জাস্ট হচ্ছে এ আর তো কাউন্ট করে পাচ্ছি কত এই নিউক্লিওটাইড পাচ্ছি রাইট তা মোটামুটি কি মনে হচ্ছে সবই কি র্যান্ডম স্ট্রিং মনে হচ্ছে না কাছাকাছি তো এ বি সি জি কাছাকাছি না সি একটু কম জি একটু বেশি রাইট অলরাইট ফার্স্ট কিউ পার্টস এইবার আমরা আসি যে সিকোয়েন্সিং মেশিন আমাকে কি দেয় তো আগের যে ফরম্যাটটা দেখেছিলাম এটাকে বলা হচ্ছে ফাস্টা ফাইল FASTA ফাস্টা ফাইল দেখতে কেমন ফাস্টা ফাইল সাধারণত দুইটা লাইন থাকে একটা লাইনে ওই যে গ্রেটার দেন সাইন দিয়ে একটা আইডেন্টিফায়ার তারপরের লাইনটাতে থাকে হচ্ছে টোটাল হোয়াটএভার ইউ হ্যাভ প্রোটিনের ক্ষেত্রেও তাই নিউক্লিওটাইডের ক্ষেত্রেও তাই অ্যালফাবেটটা ডিফারেন্ট প্রোটিনের অ্যালফাবেটের সাইজ হচ্ছে 20 আর এখানে অ্যালফাবেটের সাইজ হচ্ছে 4 ACGT আর প্রোটিনের ক্ষেত্রে 20 different amino acids but it's a string the first line greater than sign followed by an identifier for metadata second line you have the DNA sequence so I've read that right first Q file study first Q files হচ্ছে first the files with quality মানে কি read quality that means ওই যে NGS মেশিন আমাকে যে সিকোয়েন্স দিচ্ছে সে কি করছে বেস কালার ইউজ করেছে বেস কালার ইউজ করে সে অরেঞ্জ গ্রিন রেড ব্লু কিছু একটা তো কল করেছে সাথে বলে দিয়েছে এটা কোয়ালিটি কেমন তার কতটুকু কনফিডেন্স আছে সেই কনফিডেন্স ডিপেন্ড করে সে যে মিক্সড অফ ইন্টেন্সিটি পেয়েছে সেখান থেকে সে একটা প্রবাবিলিস্টিক অ্যান্সার দিয়েছে তো এটাকে যদি আমরা রিড করি এই ফার্স্ট কিউ ফাইলসটা রাইট লেটস রিড দিস এখানে রিড করলাম রিড করে আমরা একটু দেখে আসি এই ফাইলটা ভিতরে কি আছে
আইডেন্টিফাইড উই গেট টু সি যে ওই রিডটা পাওয়া যায়। বায়োলজিস্টদের এখন নর্মস বা রুলস হচ্ছে ইফ ইউ হ্যাভ এনি রিডস দ্যাট ইউ হ্যাভ ডান, আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, কি করলাম, ডিএনএ কালেকশন করলাম, করে সিকোয়েন্সিং মেশিনকে দিলাম এবং আমি এই রিডগুলো পেয়েছি। ইফ আই ওয়ান্ট টু পাবলিশ আই মাস্ট পাবলিশ মাই ডেটা অ্যাজ ওয়েল, এবং এই ডেটা মানে হচ্ছে এই ফার্স্ট কিউ ফাইলও আমাকে আপলোড করতে। সো এসআরএ অর্থাৎ যত রিড তৈরি হচ্ছে এনআইএইচ এর এটা শর্ত, নাহলে আপনি পাবলিশ করতে পারবেন না। তাহলে এসআরএ ডেটাবেসে কি সব রিড কি পাওয়া যাবে? That's a wonderful thing, but that's a bad thing because there's lots of data. Probably সব রিড নিয়ে এখনো কি অ্যানালাইসিস হয় নাই। আচ্ছা, বোঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে ফার্স্ট কিউ ফাইলকে কিভাবে রিড করতে হয়। ইটস ভেরি সিম্পল। ফার্স্ট লাইনটা তো বোঝা যাচ্ছে এটা একটা আইডেন্টিফায়ার। সেকেন্ড লাইনটা দেখি কি মনে হচ্ছে? read. This is the keyboard that has been read by the sequencing machine. Third line কি আছে একটা প্লাস, তারপরে আরো কিছু আছে। ফোর্থ লাইনে কি দেখতে পাচ্ছি? some gibberish things, right? These are the quality. ওই যে বেস কলটা, that means p এর কোয়ালিটি হচ্ছে question mark. That doesn't make any sense to us, right? এখন পর্যন্ত কোনো সেন্স মেক করে না, তাই না? সে যেটা করে কোয়ালিটির যে কিউ ভ্যালু দেখাচ্ছিলাম না আমরা, ওই কিউ ভ্যালুটাকে সে একটা আস্কি ভ্যালুতে কনভার্ট করে দেয়। জিরোকে, জিরো হচ্ছে সবচেয়ে কম কোয়ালিটি, রাইট? তারপর যত বেশি কোয়ালিটি হতে পারে, তাহলে জিরোর সাথে একটা 33 অ্যাড করলে কিছু একটা পাওয়া যায়। তো উইল সি দ্যাট ইন এ মোমেন্ট। সো এইগুলোর একটা মিনিং আছে, তাই না? মিনিংটা আস্কি ভ্যালু থেকে 33 বাদ দিলে কি, we get the integer value that will represent your q value. এখন কি একটু মেক সেন্স করতেছে? তাহলে আমার সিকোয়েন্সের রিড লেংথ আর কোয়ালিটি লেংথ কি সেম হবে। আর আমাদের একটা ধারণা হয়েছে যে যত সামনের দিকে যাবে তত কি কোয়ালিটি বাজে হওয়ার কথা। সো মেবি এগুলি অনেক বাজে হবে। হ্যাশ পিছনের দিকে হ্যাশ দেখা যাচ্ছে, তাই না? সো মেবি হ্যাশ হচ্ছে অনেক বাজে হবে, মেবি। ফার্স্ট কিউ ফাইল বোঝা যাচ্ছে? So often when we will work with data, we may work with FASTA files, that means it is cleaned. Sometimes we may work with first few files which are FASTA files with quality indicators. এখানে আমরা এই নোটবুকটাতে কি করেছি, ফার্স্ট কিউ ফাইল রিড করে ফেলেছি। তো আমি রিডের ভিতরে গেলাম না, ইটস জাস্ট ওই যে প্রত্যেকটা লাইন রিড করতেছি। ওকে, এইটা ভালো করে আপনারা লিখতে হবে। প্রথম লাইনটা বাদ দিব, সেকেন্ড লাইনটা পড়বো, তাহলে রিডটা পেয়ে যাবো। সেটা কোথায় রাখতেছি? সিকোয়েন্স নামের একটা লিস্টের মধ্যে। সো যতগুলো এই ফাইলের মধ্যে যতগুলো রিড আছে, 1000 রিড মনে আছে, প্রত্যেকটা রিড আমি পড়ে সিকোয়েন্সের ভিতরে রাখতেছি রিডটাকে। আর কোয়ালিটিগুলো কোথায় রাখতেছি? ভেরি সিম্পল কোড, যে এক নম্বর লাইনটাকে আমি ঢোকাচ্ছি সিকোয়েন্সের ভিতরে, আর 3 নম্বর লাইনটাকে ঢোকাচ্ছি হচ্ছে হ্যাঁ 2 আর 0 কে আমি স্কিপ করে দিচ্ছি। সো দ্যাটস ভেরি সিম্পল। Now I can read. It is প্রথম 10টা read, right? These are real reads. And প্রথম 10টা quality. Let's now try to understand what does it mean. Quality is the integer হয়, সে just ASCII তে 33 যোগ করে দেয়। Make sense? আর উল্টা যদি চাই তাহলে just ordinal value থেকে কত যোগ করে দেব? 33. So let's see, h মানে হচ্ছে 39. বা আমি যদি এখানে প্রশ্নবোধক চিহ্ন দেই, যেটা আমাদের ছিল একটা দেখতে পাচ্ছিলাম, এটা হলো 30। কিংবা আমি যদি এখানে হ্যাশ দিই, হ্যাশ হচ্ছে 2, আরো খারাপ, তাই না? হ্যাশ হচ্ছে সবচেয়ে খারাপ, দেখি 0 হচ্ছে সবচেয়ে খারাপ। 0 কত? দেখি 0 দিলে কি আপনার নাম্বার এক্সক্লেমেটরি সাইন, সেটা হচ্ছে সবচেয়ে খারাপ। আছে কোথাও? দেখতে পাচ্ছি। Make sense? Alright, so আমি যদি হিস্টোগ্রাম তৈরি করি, it's like that. Histogram, we know what is histogram. Just to see quality গুলো দেখতে কেমন। এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের কোয়ালিটি পাওয়া যাচ্ছে, তাই না? 0 আছে, 2 আছে, 2 হচ্ছে হ্যাশ, 0 নাই কিন্তু 2 আছে হ্যাশ, আর এর বাইরে এই ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। মানে হাই কোয়ালিটি যে নাই তা কিন্তু না, তাই না? This is the GC content by position. বিভিন্ন পজিশনে আমাদের সিরিজ লেন্থ কত? প্রত্যেকটা 100 রিড গুলি, প্রত্যেকটা 100 রিড। তাহলে 100 রিডে কোথায় কি পরিমাণ জিসি কন্টেন্ট আছে? অ্যাপ্রক্সিমেটলি 50% হওয়ার কথা, তাই না?
নামটা একটু চেঞ্জ করা আছে, রাইট? আচ্ছা, মেক সেন্স? মেক সেন্স? তাহলে আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করব, দেন আই উইল গো ব্যাক টু জিনোম অ্যাসেম্বলি। সেটা হচ্ছে আমাদের কি আছে? রিড আছে, আর কি আছে? জিনোম আছে। তাহলে এই রিডগুলো কি জিনোমে পাওয়ার কথা না? রাইট? প্রত্যেকটা রিড কি জিনোমে পাওয়ার কথা না? সো উইল নাও ডু দ্যাট এক্সপেরিমেন্ট, যে আসলে এই রিডগুলোকে জিনোমে পাওয়া যায়। How can I do that? I need to do some string matching. What is the naive approach for string matching? ফল লুপ চালাবো, ফল লুপ চালিয়ে শুরু থেকে 100 করে মিলাইতে থাকবো, তাই না? এই অ্যালগরিদম বোঝানো দরকার আছে আমার, এই সবাই পারি আমরা। এবং যদি কোথাও পাওয়া যায় তাহলে ধরে নেবে এটা আছে। এগ্রিড? এগ্রিড? সবাই আজকে বুঝতে পারতেছি? টেক্সট এগুলো আমি শেয়ার করে দেবো, সো ইউ ক্যান রান এন্ড ইউ ক্যান মেক সাম চেঞ্জেস। এটা হোমওয়ার্ক করে দেবো যদি করেন। লাস্টে সেটা হোমওয়ার্ক ছিল না, তাই না? এটা আমি আসতেছি। আচ্ছা, একটু আগে সবাই ফাইন এভরিওয়ান? আচ্ছা, তাহলে আমরা যেটা করতে যাচ্ছি একটা নাইফ, এইটা হচ্ছে ফাইন, এটা হচ্ছে আমরা সেই ফাইন, রাইট? সো ফাইন জিরোটা এডিট করলাম, এটা সাইজ কত? 5300। নাও লুক এট দিস কোড। এই কোডটা কি? নাইফ ম্যাচিং। ম্যাচিং দেখেন কি করছে? দুইটা স্ট্রিং প্যাটার্ন, একটা হচ্ছে প্যাটার্ন, একটা হচ্ছে টেক্সট। So this algorithm will return the number of occurrences of this pattern into that text. How many times this has been exactly matched? Approximate না কিন্তু, exact match. Exact match, approximate kind of difficult, right? So it's a very simple algorithm. ওই যে লুপ চালাচ্ছে, প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখতেছে যে ওই সাবস্ট্রিংটা আমার সাথে এই প্যাটার্নের সাথে মিলতেছে কিনা। যদি মেলে তাহলে ভালো, না এলে ফলস। আর মিললে কোথায় কোথায় মিলতেছে ওই ইন্ডেক্সগুলো কি লিখে দিচ্ছি আমরা। মেক সেন্স? সো লেটস টেস্ট। এই যে 9 কোথায় কোথায় মিললো? এই যে এসি এখানে 0 তে পাওয়া গেছে, 4 এ পাওয়া গেছে, 8 এ পাওয়া গেছে, 12 এ পাওয়া গেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি নিয়েছিলাম? একটা আরেকটা ফাজ। দিস ইজ দ্য ফার্স্ট ফাজ দ্যাট ওয়াজ সিকোয়েন্সড বাই স্যাঙ্গার, রাইট? যেটা সাইজ হচ্ছে 5886। আচ্ছা, আমরা এখন কিছু আর্টিফিশিয়াল রিড তৈরি করব। আর্টিফিশিয়াল রিড মানে হচ্ছে র্যান্ডমলি জেনারেটেড রিডস। এগুলা এই ফাজের রিড না, তাহলে ম্যাচ করবে? করবে না। তৈরি করলাম, রাইট? তৈরি করলাম। কত সাইজের রিড তৈরি করতেছি? 100। আর প্রত্যেকটা রিডের সাইজ কত হবে? মানে টোটাল 100 রিডস আই এম ক্রিয়েটিং, এন্ড এটা প্রত্যেকটা র্যান্ডম, এন্ড প্রত্যেকটা সাইজ হচ্ছে 100। রিড করে আমি কি করেছি? নাইভ ম্যাচিং অ্যালগরিদমকে কল করেছি, রাইট? নাইভ ম্যাচিং অ্যালগরিদমকে কল করেছি। জিনোম, সো আই হ্যাভ এ জিনোম। হোয়ার ইজ মাই জিনোম? হিয়ার ইজ এ জিনোম। জিনোমটা কি নিয়েছি? হিয়ার ইজ এ জিনোম। জিনোমটা কোথায়? জিনোমটা কোথায়? জিনোম এটা হচ্ছে জিনোম, রাইট? Now I created some artificial reads. Artificial read গুলো কিন্তু purely randomly তৈরি করছি, তাই না আমরা? এবং then what I did, generate করে আমরা ট্রাই করলাম 100 read square 5, right? Strange. Let's do this for real reads. এইটার উপরে real read গুলোকে আমরা নিলাম, ফার্স্ট কিউ ফাইল রিড করলাম। ফার্স্ট রিড করলে আমার কয়টা এরর তৈরি হয়? দুইটা এরর তৈরি হয় না? একটা সিকোয়েন্স, একটা হচ্ছে কোয়ালিটি। এইবার আমরা দেখি এই রিয়েল রিডগুলা রিয়েল জিনোমে পাওয়া যায়। Now let us count how many of the reads are matched with this genome. ওই অ্যালগরিদম কি একই? রিয়েল রিড। So 4, right? অ্যালগরিদম ঠিক আছে, 7টা ম্যাচ করছে। এটা কারণ এরর। আর কি কারণ? আরেকটা কারণ কি হতে পারে? ফরওয়ার্ড স্ট্র্যান্ড অর রিভার্স স্ট্র্যান্ড। তাহলে আমি ওইটা না বলে কি তার রিভার্স কমপ্লিমেন্টারি টাইপোলজি দাও। মেক সেন্স? যে একটা তো এরর এটা কম পেয়েছি 7টা। এবার আমি একটু রিভার্স করে দেখি তো ম্যাচটা বাড়ে কিনা। আমি এররটাও আমরা কনসিডার করব, এররটাও আমরা কনসিডার করব। তো আমরা এইবার কি করলাম? একটু চেঞ্জ
আপনারা বলছিলেন যে শুরুর দিকে কোয়ালিটি কি ভালো, তো ধরে নিলাম 30টাতে কোয়ালিটি ভালো, 30টা ম্যাচ করলে ধরে নিচ্ছি এটা হচ্ছে ফুল ম্যাচ, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বাড়ছে, তার মানে আমাদের আইডিয়া কি ঠিক আছে না? আইডিয়া কারেক্ট, আইডিয়া কারেক্ট কিনা এটা বোঝার আরেকটু উপায় আছে, সেটা হচ্ছে ইউ ক্যান, ওই যে আমার 1000 রিডস আছে, প্রত্যেকটার কোয়ালিটি প্যারামিটার আছে, ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য এভারেজ কোয়ালিটি এট ডিফারেন্ট পজিশনস। তাহলে আপনি দেখবেন যে কোয়ালিটি আস্তে আস্তে কি ডিগ্রেড করে, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো আমার এই হাইপোথিসিস কি কাজ করার কথা, তাই কাজ করছে, রাইট? আর আমি যদি রিভার্স কমপ্লিমেন্ট ইউজ করি তাহলে কি আরেকটু ভালো হবে না? রাইট, রিভার্স কমপ্লিমেন্টের আমার একটা কোড আছে, নাও ইফ আই ইউজ দ্য রিভার্স কমপ্লিমেন্ট তাহলে একই কোড অলমোস্ট সবগুলাই কি ম্যাচ হয়েছে, মেক সেন্স? তারপরে আমরা যে রিডটা করতেছি ওইটার মধ্যে এরর আছে, sometimes we do not know from which strand we made the read, রিভার্স থেকে করেছিলাম নাকি ফরওয়ার্ড থেকে করেছিলাম। জিনোম অ্যাসেম্বলিতে লাস্ট ক্লাসে আমরা যা দেখেছি তা কি এই প্র্যাকটিক্যাল কেস থেকে অনেক দূরে না? আমরা ধরে নিচ্ছি কি কোনো এরর নাই, তারপর আমরা কি ধরেছি পারফেক্ট কভারেজ, সেটাও তো আসবে না, বোঝা যাচ্ছে ডিফিকাল্টিসটা রিয়েল প্রবলেমটা, বাট একটা স্টয় প্রবলেমে তো আমরা কিছু ধরে গিয়েছি, তাই না? সো এই এক্সারসাইজে আমরা কি দেখলাম, লাইভ স্ট্রিং ম্যাচিং ইজ নট ব্যাড, ইট টেকস টাইম বাট অ্যাট লিস্ট ইট হেল্পস। বাট যদি পুরো রিডটা ট্রাই করতাম তাহলে তো আমি কিছুই পাচ্ছিলাম না, মাত্র কয়টা পেয়েছি? 7টা। এরোটাস ধরে নাও কি সুবিধা হচ্ছে না? তো ছোট স্ট্রিং ধরলে কি সুবিধা তো পাচ্ছি আমি, কারণ শুরু জায়গাটা কি পারফেক্ট। ইওর হোমওয়ার্ক ইজ প্রথমে যে রিডগুলো ছিল ওই রিডগুলোর উপর একটা গ্রাফ তৈরি করো টু এনশিওর দ্যাট দিস হাইপোথিসিস ইজ কারেক্ট। আসলে কি শুরুর দিকে কোয়ালিটি বেশি নাকি শেষের দিকে কোয়ালিটি বেশি? হাউ ডু ইউ ডু দ্যাট? There were how many reads were there? 1000 reads. So for each of the reads, length to 100 na? So you get a graph. X-axis will be positions, 0 to 99. Y-axis will be the average quality at that position. So you just need to sum that up and divide it by 1000. See how the graph looks like. Graph টা কেমন হওয়া উচিত? আপনাদের কোয়ালিটি কি ডিগ্রেড করার কথা, সেটাই করে কিনা এটা আপনার বলেন। স্যানিটি অফ মাইন্ড যে না এটাই আছে, সেটার উপর বেস করে আমরা এটা করলাম, তাই না? দ্যাটস ওয়ার্ক। একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে লাইভ ম্যাচিংটা ভালো না, অ্যাপ্রক্সিমেট ম্যাচিং লাগবে। অলরেডি এটা আমরা ওই কোয়ালিটির উপর বেস করে প্রথম 30টা ধরে দেখিয়েছি, বাট ওই 30টার মধ্যেও তো এরর থাকতে পারে। So that means we need some approximate matching algorithm soon. আর নাইভ অ্যালগরিদমটাকেও ইমপ্রুভ করার কোনো একটা উপায় আছে। So আমরা নেক্সট ক্লাসে we'll see how can we improve over this naive string matching algorithm and how can we move towards approximate string matching. So far আমাদের approximate string matching algorithm অত একটা ভালো না। আমরা কি করছি মনে আছে? আমরা হচ্ছে one having distance, two having distance সবগুলো জেনারেট করেছি, করে কি এক্সাক্ট স্ট্রিং ম্যাচিং কি কাজ করেছি না? এটা অত একটা ভালো টেকনিক না। We want to improve on those. তারপরে কি একটা সময় তো মানুষ এগুলো করেছিল, বাট ইভেন্চুয়ালি উই গট সাম ওয়ান্ডারফুল অ্যালগরিদমস। এই জন্য বলছি যে কম্পিউটার সায়েন্সটা শুরু থেকে ছিল। Fine so far. Now I can go back to the slides of the previous class. তাহলে আমরা কি দেখছি আমরা? জিনোম অ্যাসেম্বলি, রাইট? আমরা একটা ডিটুর নিলাম যে how actually the sequences are read, and now we understand why there are errors, and now we understand for a read we can actually look back into the genome and try to make sense from which part of the genome it was. এটা তখনই সম্ভব যদি একটা রেফারেন্স জিনোম আমার কাছে থাকে। Think about the earlier scientists, যাদের কাছে আসলে রেফারেন্স জিনোমটাই ছিল না, বা আপনি একটা নতুন স্পেসিস নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনার কাছে আসলে রেফারেন্স জিনোম নাই। So the task at hand is really a difficult task. Okay. So difficult না হলে তো আসলে এই ফিল্ডের কত গুরুত্ব থাকতো। So আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম? ঠিক আছে, আমরা পর্যন্ত একটা ব্রেক নেই। সেই ব্রেকটা একটু মানে ক্লাসে কথা বলতে বলতে ব্রেকটা হবে। কুইজ, হ্যাঁ কুইজের জন্য প্রিপারেশন নিতে হবে।
প্রবলেম সেটস এখনো জিনোম অ্যাসেম্বলি গুলো দিয়ে নিয়ে তাই না? I'll do that tonight. And also আজকে আমরা যে দেখলাম এর উপরে তো ওগুলো দেখে আসলে পারা উচিত কেমন? So we are so far seeing chapter 1, 2 and chapter 3. জিনোম অ্যাসেম্বলি তো কুইজে নাই, which is good news, not bad news. নেক্সট ক্লাস কবে আমাদের? তার আগে যেহেতু প্রিপারেশন নেওয়া দরকার না, I try to set the assignment by today. আর দেরি করা যাবে না। তো অ্যাসাইনমেন্ট এই প্রথম 3টা ক্লাস থেকে আমি দিয়ে দিব যাতে করে পরের পড়াশোনার উপর ডিপেন্ড করতে না হয়। If you have already contacted me about your term project, so term project আরেকটু কিভাবে আগানো যায় আমি চেষ্টা করব পিছনের দিকে কোনো একটা টপিক আগে কভার করে ফেলতে, তাহলে সুবিধা হবে। ফর এক্সাম্পল RNA-seq যেটা মনে হয় দেখানো যেতে পারে একটা, তাহলে সুবিধা হবে যেটা রিড করার জন্য কিংবা সেই ডেটা নিয়ে কিছু কাজ করার জন্য সুবিধা হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, টার্ম প্রজেক্টে কোনো ধরনের নোভেলিটি কিচ্ছু দেখবো না, whether you can work with biological data or not, বায়োমেট্রিক ডেটা দিয়ে আমরা কাজ করতে পারি কিনা, একটা ডাউনস্ট্রিম টাস্ক সেট করে যে আমি এটা করতে চাই বা রিসিভ ফাইন্ড করতে চাই, এরপর একটা টুল 4-5টা টুল নিলেন, সেগুলোকে অ্যানালাইজ করলেন, কোনটা ভালো কোনটা মন্দ, ফাইন। বাট ইউ হ্যাভ টু ডিসকাস উইথ মি বিফোরহ্যান্ড। তো আমরা একটু আবার ফেরত যাই, আমরা যেখানে ছিলাম সেটা হলো the Bruin graph, and we had this algorithm, excellent algorithm যেটা হচ্ছে আমাদেরকে একটা the Bruin graph থেকে আমাদেরকে একটা পাথ দিয়ে দেয়, যে পাথটা হচ্ছে আমার Euler path, right? So I do not take any edge twice, but I have to take all the edges exactly once. So that path is called Euler path. And we have got an algorithm. Algorithm is simple. Just cycle পেলে reorder, cycle পেলে reorder. এভাবে সবগুলা নোট যখন দেখা শেষ, সবগুলা এজ দেখা শেষ, আর কাজ শেষ। আর তার আগে আমি একটা রান দিব যে গ্রাফটা আদৌ ব্যালেন্স ছিল কিনা। গ্রাফ যদি ব্যালেন্স না হয় তাহলে ম্যাক্সিমাম 2টা নোটকে আমি হচ্ছে ইমব্যালেন্স ধরতে হবে। একটা ইন ডিগ্রি কম থাকবে আর একটা কি আউট ডিগ্রি কম থাকবে। তাহলে ইন ডিগ্রি থেকে আমার স্টার্ট নোট হবে, আউট ডিগ্রিটাতে এন্ড নোট হবে। আর ওই অ্যালগরিদমের জন্য আমি ইন ডিগ্রি ওই দুটো নোটের মধ্যে একটা আর্টিফিশিয়াল এজ চাইলে অ্যাড করে দিতে পারি, তাহলে ওই অ্যালগরিদমটা কি কাজ করার কথা। ওকে, দ্য ডিফিকাল্টি ইজ উই ডু নট হ্যাভ ইউনিক স্ট্রিংস, তাই না? সেটার জন্য আমরা বলছিলাম যদি আমরা কে এর ভ্যালু বাড়াইতে পারি তাহলে ইউনিক স্ট্রিং পাওয়ার একটা সম্ভাবনা বাড়ে। যেমন এই যে এটা হচ্ছে k3 এর জন্য, এটা 4 এর জন্য, এটা 5 এর জন্য। বাট আবার আমরা দেখছি কি একটু আগে দেখে আসছি যে রিড লেংথ যত বাড়বে এর অর্থ তো কি বাড়বে। আর এইবার তো এটা মেনে নিতে আপত্তি নেই নাকি? এর জন্য বায়োলজিক্যাল ডেটা দেখা দরকার। ওকে, সো দ্যাটস ওয়াই ইউ নিড টু go to NCBI or SRA, is read archivus. You can search with any organism, any chromosome, and you can download sequence reads. Human report chromosome select করে download করেন, পুরোটা ডাউনলোড না করেন, একটা পার্ট ডাউনলোড করেন, then you can see the sequence reads. কোন কাজে লাগাবো এটা আপাতত তো তেমন কাজ বুঝতেছি না, বাট মেবি if they are encoded then you understand, তাহলে আমাকে ফার্দার কি মেশিন লার্নিং হোক বা কিছু একটা করা যাবে, রাইট? So you have to see that data, তাহলে আসলে এবং most of the data you will see in this course will be FASTA files or FASTQ files or sometimes expression data. Expression data টা আমরা আশা করছি খুব দ্রুত দেখে নেব, তাহলে মোটামুটি ডেটা টাইপগুলো আমাদের জানা হয়ে যাবে। ওকে, রিড পেয়ার্স বলছিলাম তাই না? রিড পেয়ার্স আইডিয়াটা কি ছিল? একটা ডিসটেন্স নিয়ে ডেটাটা পড়া। তাহলে সুবিধা কি আমার এফেক্টিভ রিড লেংথ কি বড় হয়ে যাচ্ছে, যেটা আমি রিড লেংথ বড় করতে পারতেছি না, কেবার রিড করতেছি মাঝখানে ডিপ গ্যাপ, তাহলে এফেক্টিভ রিড লেংথটা বড় হয়ে যাচ্ছে k + d + k. So that can help me to create Euler paths, but for that I need different debugging graph. আগেটা ছিল জাস্ট কেবারের উপর তৈরি করা, এখন কি পেয়ার্ড debugging graph বলছিলাম। এবং এখানে একটা আইডিয়া তৈরি কেমন হচ্ছে যে আমাদের এইটা মানে কি এই দুইটার মধ্যে একটা গ্যাপ
আমার এই দুটোর মধ্যেও কি গ্যাপ আছে, মানে এই দুটোর মধ্যে আমরা তখনই এজ দিচ্ছি, তার মানে এই দেখেন টিএএ আর তার মানে গ্যাপ দিয়ে হচ্ছে আমার জিসিসি, আবার এএটি গ্যাপ দিয়ে হচ্ছে সিসি এ। তার মানে বোঝা যাচ্ছে যে টিএএ যেগুলো সেগুলো এটা শুরু, তারপরে এটার সাফিক্স আর এটার প্রিফিক্স কি সেম, আবার এটার সাফিক্স আর এটার প্রিফিক্স কি সেম, তাহলে একমাত্র আমরা এখানে একটা h দিতে পারি। So if we have all the paired reads, then we can create nodes. Nodes will be the prefix and suffixes of the read pairs. জোড়ায় জোড়ায় আসে, তারপর তাদের মধ্যে h দিব, hটা হচ্ছে ওই read pair। তারপরে এটা ডিগ্রিং গ্রাফের মতনই, বাট দুইটাই চেক করতে হবে, both of the reads has to be checked। আমাদের একটা কোশ্চেন ছিল, তো এইভাবে গ্রুপ করে করে আগের মতনই গ্রুপ করে করে যেগুলো সিমিলার প্রিফিক্স সাফিক্স ওগুলো আমরা জোড়া দিয়ে দিব, জোড়া দিলে আমরা আলটিমেটলি একটা গ্রাফ পেয়ে যাব, তাই না? আমাদের কোশ্চেন ছিল এই যে গ্রাফটা, এই গ্রাফটাতে দুইটা পাথ পাওয়া যায়, একটা পাথ হচ্ছে এদিকে গিয়ে উপর দিকে গেলে, আরেকটা হচ্ছে কি আমরা বলছিলাম যে একটা কারেক্ট আর একটা ইনকারেক্ট। কেউ কি ট্রাই করেছে? এনিবডি? কোনটা কারেক্ট? নাকি উপরেরটা? উপরেরটা কারেক্ট, তিনটা কারেক্ট না কেন? মিসম্যাচ আছে, সাফিক্স এর মিসম্যাচ আছে। সো আমরা যখন আগাইতে থাকি তখন আর আগানো যায় না, তাই না? দ্যাট ক্যান হ্যাপেন। অলরাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো উই নো দ্যাট, সো these are the issues, that are the issues that we have। আমরা মানে রিড পেয়ারে গিয়েও কিন্তু আমাদের ইস্যু পুরোপুরি সলভ হচ্ছে না, তাই না? এর বাইরে আরেকটা ইস্যু হচ্ছে কি imperfect coverage। why that happens? ওই যে নিউইয়র্ক টাইমস পুরো দিছিলাম না, কিছু তো পুড়ে গেছে, এটা হতেই পারে। আমি তো জিনোমকে ফ্র্যাগমেন্টেড করছি, সো সাম মাইট বি লস্ট। এটার জন্য যেটা করার চেষ্টা করা হয় সেটা একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো যে সাপোজ আই হ্যাভ দিস ট্রি, দিস ইজ দ্য ডিএনএ। এটা জাস্ট একটা এক্সাম্পল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া। এবং এখানে আমরা কিছু কেমার রিড নিচ্ছি। ইজ ইট গিভিং মি ফুল কভারেজ? নো। আমরা কি অল পসিবল কেমার্স চাচ্ছিলাম না? পাচ্ছি? ফাইন। বাট এখানে আমাদের কেমারের সাইজ কত? 10 marks. But these are valid reads, right? Now from these valid reads, can we generate smaller reads? এটা তো আর বায়োলজিতে চলতে যাবে না, কারণ এটা স্ট্রিং। তো আমি কি চাইলেই কি কেমার থেকে স্মলার কেমার্স বের করতে পারি 5 বার। এইটা যদি আমি করি তাইলে এখন দেখেন এটা কি হয়ে যাচ্ছে, পারফেক্ট কভারেজ হয়ে যাচ্ছে না? এটা তো একটা কম্পিটেন্স টেকনিক, এটা জন্য আমরা বায়োলজিস্টের উপরে ডিপেন্ড করার দরকার নেই। So even though the biologist is giving me some 100 length kmers, I can create smaller kmers and then it will have a perfect coverage. কারণ আমরা ধরে নিয়েছিলাম আমাদের ডিগ্রিং গ্রাফ তৈরি করার সময় যে অল পসিবল কেমার্স আছে, কিন্তু এখানে কি মাত্র 4টা কেমার আছে না, আরো বেশি কেমার হওয়ার কথা না? So I can now এখানে যেহেতু যথেষ্ট ওভারল্যাপ আছে, এখান থেকে স্মলার কেমার তৈরি করে তাদের মধ্যে কি যথেষ্ট ওভারল্যাপ থাকবে, then eventually I can have all the possible কেমার্স। এই অ্যাপ্রোচটাকে হচ্ছে রিড ব্রেকিং অ্যাপ্রোচ। তাহলে রিড ব্রেকিং করলে মানে রিড ব্রেকিং এর মানে সমস্যা আছে। রিড ব্রেকিং করলে কি হবে, ছোট হয়ে যাচ্ছে। আবার আমি জানি যে ছোট হয়ে গেলে কি নন ইউনিক পাথের সংখ্যা বেড়ে যাবে। তো এখানে একটা ট্রেড অফ আছে যে আমি কতটা ছোট আসলে করব। So these are some hyperparameter issues in the modern assemblers that we have. রিড ব্রেকিং এর যেটা বলা যাচ্ছে জাস্ট বড় রিডগুলোকে ছোট করে দিই। স্টিল রিড ব্রেকিং করার পরেও কিছু কিছু এরিয়া পাওয়া যাবে। That means we will have a disconnected graph. এই ডিসকানেক্টেড গ্রাফের প্রত্যেকটা যে পার্ট, এই পার্টগুলো ফ্র্যাগমেন্টগুলোকে বলা হচ্ছে কন্টিক। পার্টগুলো হচ্ছে কন্টিক। So we cannot assemble the whole genome, we are only assembling contigs. Make sense? কন্টিগুলোকে জোড়া লাগাবে কে? গ্যাপ ফিলার নামে কিছু গ্যাপ ফিলিং, তারপরে গ্যাপ আছে, রিয়েল গ্যাপস। এই গ্যাপগুলোতে কি হবে, এইটার জন্য আমার গ্যাপ ফিলার নামে কিছু
গ্যাপ কিসের উপর বেস করে ফিল করবে? যদি রেফারেন্স জিরো থাকে নাইস, বাট রেফারেন্স না থাকলে স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং ছাড়া তার কোনো উপায় আমি দেখতেছি না। So we have a paper, you can look back in 2021 or something, where we have worked on these gap filling problem. The particular দেওয়া আছে, but we don't have the gaps. So how can I, and that was a machine learning algorithm, very simple machine learning algorithm. আমরা এরকম একটা algorithm দেখবো, particularly not gap filling এর জন্য, but অন্য problem এর জন্য। বোঝা যাচ্ছে? So these are the issues that we are discussing. Solution, statistical machine learning করা আছে। আমরা এখন যাচ্ছি না এর মধ্যে, আগে machine learning শিখে তারপর যাবো। পরে একটা ক্লাস machine learning শিখবো আমরা। So fine? বোঝা যাচ্ছে? আচ্ছা। আদার ইস্যুস কি হতে পারে? আদার ইস্যুস হচ্ছে এর ভিতরে তো এরর থাকতে পারে, তাই না? এরর থাকলে কি হয়? এরর থাকলে হচ্ছে আমার ওভারল্যাপ গুলো কারেক্ট পাই নাই, তাই না? তখন দেখা যাবে কি আমার যে অরিজিনাল পাথের সাথে কি আরো কিছু এক্সট্রা পাথ তৈরি হবে। এগুলোকে বলে হচ্ছে বাবল, এবং অনেক বড় বিশের জন্য প্রচুর পরিমাণে বাবল তৈরি হয়। তো বাবল যদি তৈরি হয়, বাবলগুলো কমানোর বিভিন্ন রকমের টেকনিক আসলে লাগবে। সো দিস আর দ্য ইস্যুস। এগুলো মডার্ন অ্যাসেম্বলি যে অ্যাসেম্বলার যেগুলো আছে প্রত্যেকটাকে এই ইস্যুগুলো সলভ করতে হয়। সো উই হ্যাভ সিন সাম অফ দ্য টেকনিক্স, রিড ব্রেকিং, পেয়ার্ড রিডস, বাবল কিভাবে দূর করা যায়, গ্যাপ ফিলার, তবে পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট করে দিলাম একটু। রাইট, সো let's give a tribute to Professor Atif Hassan Rahman. This is a professor from Buet. He actually worked on this gap filling problem and assembly problem with the state-of-the-art laboratory in UC Berkeley. So my opportunity to work on this area was due to Professor Atif. So he was a collaborator in that project. So I was so lucky to have him in that collaboration project. So I learned a lot from him. So আসলে আমরা কাজ করতে হয় কারণ আমাদের পক্ষে এখন আমি যদি either I have to depend on some secondary data or primary প্রয়োজনের জন্য আমাকে আসলে একটা বায়োলজি ল্যাবের সাথে কাজ করতে হয়। So luckily we have that, right? আমাদের বায়োটেক আছে, আমাদের microbiology আছে। So yes, it will be great if you can jointly come up with some computational problem that you can solve, and they need some interpretation of their own data. Make sense? Alright. আমরা চ্যাপ্টারটি মোটামুটি কভার করেছি, কেমন? আর বায়োলজি জায়গাগুলোকে আমরা চেষ্টা করতেছি একটু ইনফরমেশন দেওয়ার জন্য। As you following, কুইজ দিলে বোঝা যায় ভালো করতেছি কিনা। হ্যাঁ, কুইজ চ্যাপ্টার 2 পর্যন্ত ঠিক আছে। আমরা কুইজের টাইম লাস্ট টাইম at the beginning hopefully simulation based, true false, MCQ or some explanations. Quiz next weekend, quiz day. If possible বইগুলো পড়ি, স্লাইডেও মোটামুটি ম্যাটেরিয়াল দেওয়া আছে, বই থেকে তৈরি করা স্লাইড। সামটাইমস এই ক্লাসে আজকের ক্লাসে যেগুলো বই পাওয়া যাবে না, কিছুটা ওই শুরু দিয়ে দিনগুলো, বাট সেগুলো কি মোটামুটি কোলাম যেটা আছে আমি শেয়ার করে দেব। ওকে? And if I don't upload the things in time, please give me a reminder in Discord. আর তার দিন মনে হয় ক্লাস রেকর্ড করেছি, তাহলে আমাদের স্ক্রিন শেয়ার করে দিবেন। আর ক্লাসে বলতে বলতে আমি যদি বলে থাকি ওগুলো একটু ইগনোর করতে হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।